হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। আজকে চলে এসেছি দশম শ্রেণীর একটা খুব ইম্পর্ট্যান্ট কবিতা, অসুখী একজন। অসুখী একজনের কবি হলেন পাবলো নেরুদা। চলে আসছি মূল পাঠ্যাংশে। দেখো, কবি বলছেন এখানে কবিতায়, অসুখী একজন পাবলো নেরুদা। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। এটুকুর মানে কি? এটুকুর মানে হলো, কবি বলছেন দেশে যখন যুদ্ধকালীন পরিস্থিতি, অর্থাৎ যুদ্ধ যখন এসছে, যুদ্ধ আসার আগের মুহূর্ত, কবি তার প্রিয়তমা বা প্রেয়সীকে ছেড়ে চলে যাচ্ছে। দেশ ছেড়ে কবিকে চলে যেতে হচ্ছে যুদ্ধের বাতাবরণে। তাই উনি বলছেন তার প্রিয়তমা তার অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে আছে। সে জানতো না যে কবি আর কোনো দিনও ফিরে আসবেন না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। বলতে কি, অনেকটা সময় অতিক্রান্তকে এখানে বোঝানো হয়েছে। একটা সপ্তাহ চলে যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ যেতে যেতে একটা বছর কেটে গেল। তারপর দেখো বলছে, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। মানে কবি যে পথ দিয়ে চলে গেছেন দেশ ছেড়ে, তার প্রিয়তমাকে ছেড়ে, সেই পথে তার পায়ের যে দাগ, বৃষ্টি হলো, সেই দাগ ধুয়ে গেল। অর্থাৎ কবি আর কোনোদিনও ফিরে আসবেন না, সেইটাই এখানে কিন্তু নিশ্চিতভাবে বোঝানো হচ্ছে। ঘাস জন্মালো রাস্তায়, সেই রাস্তায় ঘাস জন্মে গেল, কিন্তু বক্তা আর কোনোদিনও ফিরে এলেন না। চলে আসছি দেখো পরের অংশে। আর একটার পর একটা পাথরের মতো পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। সময় যত এগিয়ে চলেছে, পাথরের মতো বছরগুলো মেয়েটার মাথার উপর নেমে এলো। মেয়েটা তখনও কিন্তু বক্তার জন্য অপেক্ষায় রত। সে তার মনে ভালোবাসার অনির্বাণ শিখা জ্বালিয়ে অপেক্ষায় রত। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। বলছে তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো কেন বলছেন? কারণ তখন রক্তপাত হচ্ছে। যুদ্ধে শিশুরা, কত নিরীহ মানুষ, কত শিশু তারা খুন হলো, কত বাড়ির সদস্য মারা গেল, বাড়ি ধ্বংস হলো। কিন্তু অপেক্ষায়রত কবির সেই প্রেয়সীর মৃত্যু হলো না। সমস্ত ধরাতলে, সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। বলছে সমস্ত সমতলে আগুন লেগে গেল। কেন না? যুদ্ধের কারণে। শান্ত হলুদ দেবতারা মানে কারা? এখানে শান্ত হলুদ দেবতা মন্দিরের দেবতাদের বোঝানো হয়েছে, যারা নির্বিকার নিষ্ক্রিয় দেবতা, যারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিলেন, তাদের কথা বলা হচ্ছে। উল্টে পড়ল তাদের মূর্তিগুলো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। এখানে যুদ্ধের বিধ্বস্ত রূপের ছবি ফুটিয়ে তুলেছেন কবি। তারা আর স্বপ্ন দেখতে পারল না সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম।
গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। অর্থাৎ এখানে কবির স্মৃতি বিজড়িত কয়েক টুকরো ছবি ধরা পড়েছে। সেই স্বপ্ন দেখার যে চিত্রগুলো বা স্বপ্ন দেখার জায়গা, সেই কবির আর থাকলো না। কবির স্বপ্নে কী ছিল? মিষ্টি বাড়ি ছিল, বারান্দা ছিল, সেখানে একটা ঝুলন্ত বিছানা ছিল যেখানে কবি ঘুমিয়েছিলেন। গোলাপি গাছ ছিল, ছড়ানো করতলের মতো পাতা ছিল, চিমনি ছিল, প্রাচীন জল তরঙ্গ, এই সবই চূর্ণ হয়ে গেল, আগুনে জ্বলে গেল। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অর্থাৎ যেখানে প্রাণস্ফূর্ত যে শহর ছিল, সেই সময় শহরটা একদম ছিল, যুদ্ধ ছিল না। যুদ্ধ আসার পর কি হলো? সব কিছু ধ্বংসের পর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, তোমরানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। তাহলে বোঝা গেল রক্তের একটা কালো দাগ বলতে যুদ্ধের পরিস্থিতিতে মানুষের যে রক্তপাত ঘটেছে, খুন হয়েছে, হানাহানি হয়েছে, তার ফলে রক্ত একটা কলঙ্কময় হয়ে উঠেছে, মানব হৃদয়ের প্রতীক হয়ে উঠেছে। রক্ত কলঙ্ক স্বরূপ মানব হৃদয়ের প্রতীক হয়ে উঠেছে। আর রক্তের কালো দাগ বলতে মানুষের রক্তের কথাই এখানে বলা হয়েছে। তখনও সেই মেয়েটি কিন্তু বক্তার অপেক্ষায় রত ছিল। চলে আসছি সার সংক্ষেপে। দেখো, কবিতায় কবি তার প্রেয়সীকে নিয়ে লিখেছেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে কবি দেশ ছেড়ে চলে যাচ্ছেন। এই মতো অবস্থায় কবি অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে প্রিয়তমাকে একা ফেলে চলে যাচ্ছেন দূরে, অর্থাৎ দেশের বাইরে। কবির প্রিয়তমা জানতো না তিনি আর ফিরে আসবেন না। একটা কুকুরের চলে যাওয়া আর একটা নানের হেঁটে যাওয়া অর্থে সময় অতিক্রান্তকে বোঝাতে চেয়েছেন। একটা বছর ও একটা সপ্তাহ কেটে গেল। কবির আর কোনো দিন দেশে ফিরে না আসা অর্থে বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে যাওয়ার কথা বলেছেন। ফিরে আসার রাস্তায় ঘাস জন্মালো, কিন্তু তখনও মেয়েটা কবির অপেক্ষায় রত। পাথরের মতো বছরগুলো এলো মাথার ওপর, অর্থাৎ মেয়েটার মন ভারাক্রান্ত। একটা বছরকে পাথরের মতো মনে হয়েছে। যুদ্ধ আসার পর রক্তাক্ত চিত্র কবি ফুটিয়ে তুলেছেন। রক্তের আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো। শিশুরা খুন হলো, বাড়ির সদস্যরা খুন হলো, কত বাড়ি ধ্বংস হলো, কিন্তু কবির সেই প্রেয়সীর মৃত্যু হয়নি। এখানে কবি এক মানব হৃদয়ের বিশ্বাসের চিরস্থায়িত্বের প্রতি ইঙ্গিত করেছেন। দেখো, কবির প্রেয়সীর মনে যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের ওপর ভর করেই কিন্তু সে অপেক্ষায় ছিল। যতই যুদ্ধ আসুক, সেই ভালোবাসার যে একটা হৃদয়ের ভালোবাসার যে অনির্বাণ শিখা, সেটা কিন্তু নেভেনি। সেই আশা, সেই বিশ্বাস কখনো কিন্তু নিভে যায়নি বা থেমে যায়নি। বিশ্বাস অটুট ছিল যে কবি ফিরে আসবেন। চলে আসছি তার পরের অংশটুকুতে। সমস্ত ধরাতলে, সমস্ত সমতলে ধরে গেল আগুন। যুদ্ধকালীন ভয়াবহ পরিস্থিতিকে বোঝাতে এখানে কবি বলেছেন শান্ত হলুদ দেবতারা। এখানে যুদ্ধকালীন ভয়াবহ পরিস্থিতিকে বোঝাতে এ কথা কবি বলেছেন। কোন কথা বলেছেন? সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা
বলতে দেবতাদের নির্বিকার নিষ্ক্রিয় রূপকে ফুটিয়ে তুলেছেন। শান্ত হলুদ এই শব্দবন্ধটির মধ্যে দিয়ে নিষ্ক্রিয় প্রাচীনতার ইঙ্গিত দিয়েছেন। হাজার বছর ধরে যারা ডুবেছিল ধ্যানে, তারা টুকরো টুকরো হয়ে মন্দির থেকে উল্টে পড়ল। সেই শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারল না, মানে তারা আর ধ্যানে থাকতে পারল না। এমনই পরিস্থিতি। কবির নিজের স্বপ্ন বিজড়িত একটা চিত্র ফুটিয়ে তুলেছেন। কবির সেই স্বপ্নের চিত্রে আছে মিষ্টি বাড়ি, বারান্দায় ঝুলন্ত বিছানায় কবি ঘুমিয়েছিলেন, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ। এই সবেতেই আগুন লেগে গেল, সব চূর্ণ হয়ে গেল। কবির সেই দেশ, সেই স্বপ্ন দেখার জায়গা আর নেই। যেখানে প্রাণোচ্ছল শহর ছিল, সেখানে কাঠ কয়লা ছড়িয়ে আছে, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের কালো দাগের কথা কবি বলেছেন। যুদ্ধের পরিস্থিতিতে মানুষের মৃত্যুকে কবি দেখিয়েছেন, যা মানব হৃদয়ের কলঙ্ক রূপে প্রতীয়মান হয়। সেই মেয়েটা তখনও অপেক্ষায়। তাহলে নিশ্চয় তোমরা সারসংক্ষেপে পুরো অন্তর্নিহিত তাৎপর্যটা বুঝতে পেরেছ। এবার চলে আসছি কবিতা প্রসঙ্গে কিছু তথ্যে। মূল কাব্যগ্রন্থের নাম এক্সট্রাভাগারিয়া। নবারুণ ভট্টাচার্য বাংলায় তর্জমা করেছিলেন। তার নাম বিদেশি ফুলে রক্তের ছিটে নাম। বিদেশে ফুলে রক্তের ছিটে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কবিতাটা। অসুখী একজন। চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। দেখো, 1 নম্বরে আছে, আমি তাকে ছেড়ে দিলাম। কার কথা বলা হয়েছে? কবির প্রিয়তমার কথা বলা হয়েছে। কে হেঁটে গেল? গির্জার এক নান। কটা বছর কেটে যাওয়ার কথা বলা আছে কবিতায়? 1টা বছর। রাস্তায় কি জন্মালো? ঘাস। বছরগুলো কিসের মতো মাথার ওপর নেমে এলো? পাথরের মতো। চলে আসছি নেক্সট প্রশ্নে। যুদ্ধ কেমনভাবে এলো? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। কারা খুন হলো? শিশু আর বাড়িরা খুন হলো। কার মৃত্যু হলো না? সেই মেয়েটির মৃত্যু হলো না। আগুন কোথায় ধরে গেল? সমস্ত সমতলে। কারা ধ্যানে ডুবেছিল? শান্ত হলুদ দেবতারা। চলে আসছি পরের প্রশ্নে। কত বছর দেবতারা ধ্যানে ডুবেছিল? 1000 বছর। কারা স্বপ্ন দেখতে পারল না? শান্ত হলুদ দেবতারা। শান্ত হলুদ হবে, শান্ত হলুদ দেবতারা। কবিতায় যে বাড়ির উল্লেখ আছে তার উপমা কি দিয়েছেন কবি? মিষ্টি। ঝুলন্ত বিছানা কোথায় ছিল? বারান্দায়। কবিতায় উল্লিখিত গাছের রং কি? গোলাপি। চলে আসছি পরের প্রশ্নে। পিতার উপমায় কবি কি বলেছেন? পিতার নয়, এটা পাতা হবে। পাতার উপমায় কবি কি বলেছেন? ছড়ানো করতলের মতো। যেখানে শহর ছিল সেখানে কি ছড়িয়ে রইল? কাঠ কয়লা। তারপরে দেখো, কবিতায় কিসের দাগের কথা বলা আছে? রক্তের কালো দাগের কথা বলা আছে। হয়ে গেল তোমাদের প্রশ্নোত্তর পর্ব। চলে আসছি বড় প্রশ্নে। 1 নম্বর দেখো, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কোন এই অংশটুকুটা কোন কবিতার অংশ? বক্তাকে কার কথা বলা হয়েছে? কবিতার ব্যাখ্যায় তোমরা বুঝিয়ে দেবে, ঠিক আছে? এইটুকু অংশ। তারপর চলে আসছি এটা তাৎপর্য। এটা তোমাদের কোন কবিতার অংশ? 1 নম্বর, বক্তাকে কার কথা বলা হয়েছে, 3 মার্কসে আসতে পারে।
চলে আসছি। এছাড়াও আসতে পারে যে কবিতাটির ব্যাখ্যায় অংশটুকু বুঝিয়ে দাও। এবার আসছে 2 নম্বর। পুকুর চলে যাওয়া আর গির্জার নানের হেঁটে যাওয়া বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? 3 নম্বর। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, এই কথা কেন কবি বলেছেন? কবিতার ব্যাখ্যায় বুঝিয়ে দাও পুরো অংশটা। তারপর বলছে যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দাও। যেখানে শহর ছিল এখন সেখানকার পরিস্থিতির বর্ণনা দাও। তাহলে দেখা গেল প্রশ্নোত্তর পর্বে বড় প্রশ্নগুলো আশা করি তোমরা প্রশ্নের উত্তর তৈরি করতে পারবে। যদি তোমরা নোটস নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমার সাথে। আমার ফোন নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি, তোমরা যোগাযোগ করে নেবে। 9804753270। আরেকবার বলছি, তোমরা নোট করে নাও, 9804753270। তোমরা আমার সাথে যোগাযোগ করো। আর তোমরা যদি PDF ফাইল পেতে চাও তাও যোগাযোগ করো। সকলের উদ্দেশ্যে বলছি, তোমরা সব ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন দিয়ে রাখো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ স্টুডেন্টস, আজকে ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।